আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তিথি শুধু এই জন্মে আমার। তিথিকে পাওয়ার জন্য আমি সব কিছু করব, কিন্তু এখন কি করা যায় সেটাই ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। শুধু ভয় হচ্ছে তিথি যদি আমার না হয়, তিথি যদি আমার থেকে হারিয়ে যায়, তবে আমি কি নিয়ে বাঁচব? আমি যে শেষ হয়ে যাব, কারণ তিথি যে আমার প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে রয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। আর 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট, তার আগে কিছু একটা করতে হবে। এইগুলো ভাবছি। ভাবতে ভাবতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারলাম না। দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে তিথিকে চাইলাম। খাবার খেতে যাচ্ছি না দেখে কিছুক্ষণ পর আপু আসলো খাবার নিয়ে। আপু এসে বলল, কি রে ভাই, তুই খাবার খেতে আসলি না কেন? আর তোকে সকালবেলা বাহির থেকে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। তুই মনে হয় কিছু নিয়ে টেনশনে আছিস, আমাকে বল। কেন আপু, আমার না অনেক কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় আমি তিথিকে হারিয়ে ফেলবো। আমি যে ওকে অনেক ভালোবাসি রে আপু, ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? কি? তিথিকে হারিয়ে ফেলবি মানে? কি হয়েছে, খুলে বল আমাকে। তিথির এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে আবিরের সাথে। সবটা আমায় খুলে বলতো। আমি আপুকে প্রথম থেকে সব কিছু বললাম। আপু সব কিছু শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই চিন্তা করিস না, ভাগ্যে যদি তিথি তোর থাকে তাহলে তোর তিথি তোর কাছেই থাকবে। আচ্ছা, তুই না বললি আবিরের সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, অনেক মেয়ের মন ভেঙেছে ও। তাহলে কেউ না কেউ তো আবিরকে অনেক ভালোবেসেছে। তাকে খুঁজে বের কর, তাহলে হয়তো বিয়েটা ভাঙা যেতে পারে। আর এখন কোনো চিন্তা না করে খাবারটা খেয়ে নিয়ে ভাব দেখাবি যেন সব কিছু পানির মতো লাগছে। এইটা বলেই আপু চলে গেল। আমি আপুর কথায় কিছুটা শান্তি পেলাম। আর হয়তো আমার মাথায়ও এঙ্গেজমেন্টটা আটকানোর কোনো প্ল্যান আসছে। তবে তার আগে পেট ভরে ভাত খেয়ে নেই, তাহলে মাথাটাও পেটটা শান্তি হবে আর প্ল্যানও মাথায় চলে আসবে। তারপর আমি খাবারটা খেয়ে নিলাম। খাবার খেয়ে আপুর বলা কথাটা নিয়ে ভাবতে লাগলাম। তখনই মাথায় আসলো সোনিয়া আপুর। আরে বাহ, দেখছি রুবিনা আপুর কথাই ঠিক। আসলে পেট ঠিক তো সব ঠিক, কিন্তু সোনিয়া আপু এখন কোথায়? আগে তো এক বিন্দু আবির ভাই ছাড়া চলতো না। তাহলে ও হ্যাঁ, এই বিষয়ে ভালো বলতে পারবে আমার বন্ধু হাবিব, কারণ ও এই কলেজে ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে হাবিবকে কল দিলাম। 2 বার রিং হতে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর তোমার? ভালো না বন্ধু। কেন? ওসব পরে বলবো, এখন বলো তো সোনিয়াপুর কোনো খবর আছে? সে কোথায় বা কি করে, বা আবির ভাইয়ের সাথে তার কি হয়েছিল? কিছুটা জানি, আবার কিছুটা জানি না। কিন্তু হঠাৎ করে সোনিয়া আপুকে কি প্রয়োজন? সেটা পরে যেন, আগে আমাকে বলো। সব কিছু ফোনে বলা যাবে না। তুমি বরং বিকেলবেলা আমাদের সেই আড্ডার জায়গায়, মানে রফিক মামার টঙের দোকানে চলে আসো। আচ্ছা, তারপর আর কি? বিকালবেলা বাসা থেকে বের হয়ে হেঁটেই চললাম রফিক মামার দোকানে। আসলে দোকানটা আমাদের বাসার কাছেই, হেঁটে গেলে 7 মিনিটের মতো লাগে। আমি আমাদের বাসার মোড় পেরিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম রফিক মামার দোকানে। সেখানে গিয়ে দেখি আমার জানের বন্ধু ওরফে বাস দেওয়ার জন্য 2 বন্ধু বসে আছে, হাবিব আর নিলয়। আমি ওদের সামনে যাওয়া মাত্র, এত দেরি হলো কেন? এমনি। আচ্ছা, এখন বল সোনিয়া আপুর সম্পর্কে। এই সম্পর্কে নিলয় ভালো বলতে পারবে। নিলয় বলো। তাহলে শোন, তুই তো জানিস যখন তুই ভার্সিটিতে ছিলি তখন আবির ভাই আর সোনিয়া আপুর সম্পর্কের 1 বছর চলে। যদিও এর আগে আবির ভাই এর সাথে অনেক মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু আবির ভাই আর সোনিয়া আপুর সম্পর্ক দেখে মনে হতো আবির ভাই সত্যি সোনিয়া আপুকে ভালোবাসে। কিন্তু তোরা চলে যাওয়ার 6 মাস পর আবির ভাই সোনিয়া আপুর সাথে এমন কিছু করে যা আমরা কল্পনাও করতে পারিনি। সেদিন আমরা ভার্সিটির মাঠে বসেছিলাম, তখন আবির ভাই ভার্সিটির সেই বটগাছটার নিচে বাইকে হেলান দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন সোনিয়া আপু কোথা থেকে আসে, তারপর সোনিয়া আপু আবির ভাইকে এমন কিছু কথা বলে যা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আবির, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, কিছু একটা করো। হট, কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কি প্রমাণ আছে এই সন্তান আমার? তুই বলতে পারবি কি আমি যেমন তোর সাথে রুম ডেট করছি, অন্য কোনো পুরুষ তোর সাথে রুম ডেট করিনি? আর এটা তার সন্তানও তো হতে পারে। আর তুই অ্যাবর্শন করিয়ে নে, যত টাকা লাগে আমি দিব। সোনিয়া আপু কথাটা শোনা মাত্রই আবির ভাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে নিজেই কান্না শুরু করে দেয়।
তারপর বলে, ছি আবির, তুমি এতটা খারাপ, এটা তুমি আমায় বলতে পারলে? বিশ্বাস করো, তুমি ছাড়া আজ অবধি কোনো পুরুষ আমায় স্পর্শ করেনি। আমি তোমার পায়ে পড়ি, তুমি এই সন্তান তুমি মেনে নাও। হা হা হা, তোর প্রয়োজন আমার শেষ। তুই এখন একটা নষ্ট মেয়ে, আমি মেনে নিব। তুই ভাবলি কি করে? আর এই বাচ্চা অ্যাবর্শন করিয়ে নিস, এই নে টাকা। কথাটা শোনা মাত্র সোনিয়া আপু আবির ভাইকে আরও 2টা থাপ্পড় মেরে বলে, তোর মতো পুরুষের জন্য আজ হাজারো ছেলে রাস্তায় পড়ে মারা যাচ্ছে, তারা রাস্তায় বড় হচ্ছে। যারও সন্তান হিসেবে 2 বেলা 2 মুঠো খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না তারা। তোদের মতো পুরুষের জন্য লজ্জিত আজ পুরো পুরুষ সমাজ। আসলে আমার ওই দোষ, আমি তোর মতো একজন বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম। আসলে তুই ভালোবাসার যোগ্যই না। তবে মনে রাখিস, আমার সন্তান রাস্তায় পড়ে বড় হবে না, ওকে আমি আমার পরিচয়ে বড় করব। এইটা বলে আবির ভাইয়ের গালে আরও 2টা থাপ্পড় দিয়ে সেইখান থেকে চলে যায় সোনিয়া আপু। তারপর থেকে তাকে কখনো ভার্সিটিতে দেখিনি। এইটা বলেই নিলয় থেমে গেল। আমি ওর কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। চোখের কোণে কিছুটা পানিও চলে আসছে। আসলে এখনকার দিনে বেশিরভাগই চলে শুধু ভালোবাসার নামে নষ্টামি, যেখানে কিছু খারাপ ছেলে মেয়েদের জন্যে ফাঁদ পেতে রাখে, আর মেয়েরাও ছেলেটার রূপ আর টাকা পয়সা দেখে সেই ছেলের ফাঁদে পা রাখে। আবার সব ছেলেরা এক নয়, কারণ অন্য একদিকে হয়তো মেয়েটিকে অন্য একজন ভালোবাসেছিল মন থেকে, কিন্তু তার ভালোবাসার মূল্য মেয়েটি বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। আসলে কোনো কিছু হলে ছেলেমেয়ে মানে লভেরাদের উভয় পক্ষেরই দোষ থাকে, ঠিক নিউটনের সূত্রের মতন। থাক না সেসব, আমরা আমাদের গল্পে ফিরে আসি। আচ্ছা নিলয়, সোনিয়া আপু এখন কোথায় কিছু জানিস? না রে, তবে তার বাসায় গেলে কিছুটা হলেও জানা যেতে পারে। কিন্তু আমার ভয় হচ্ছে অন্য বিষয় নিয়ে। কি? শুনেছি এই অবস্থায় অনেক মেয়েরা সুসাইড করে দেয়। হাবিবের কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। এরকম কিছু হলে তো আমি আমার তিথিকে হারাবো। আমি তিথিকে হারাবো কারণ একমাত্র সোনিয়া আপুই পারে এই বিয়ে ভেঙে দিতে। আর সে যদি না থাকে, আমি এগুলি ভাবতেছিলাম। তখন নিলয় বলল, যা হবার হবে, তার আগে চল সোনিয়া আপুর বাসায় যাই। চলো। আমরা যেখানে বসে আছি সেখান থেকে 2টা মোড় পেরিয়ে প্রায় 15 মিনিট লাগবে সোনিয়া আপুর বাসায় যেতে। তাই আমরা 3 জন রওনা দিলাম সোনিয়া আপুর বাসায়। রাস্তায় হাঁটছি, পা যেন আমার চলছেই না, শুধু হাবিবের বলা কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সোনিয়া আপুর বাসায়। নিলয় সোনিয়া আপুর বাসায় আগে মাঝে মাঝে আসতো, কারণ নিলয়ের বাবার বন্ধু সোনিয়া আপুর আব্বু। তাই নিলয় তাদের বাসাও রুম চিনে। সোনিয়া আপুর 3 তলায় থাকে, তাই আমরা সিঁড়ি দিয়ে 3 তলায় উঠলাম। 3 তলায় ওঠার পর 4টা ফ্ল্যাট আছে। তখন নিলয় একটা কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক সিঁড়ির সামনে দরজাটা খুলে বলল, আরে বাবা নিলয়, কেমন আছো তুমি? আর এতদিন পর আসলে যে, আমাদের কথা মনে পড়ে না বুঝি? না আঙ্কেল, তেমন কিছু না। আসলে এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই আসতে পারি নাই। ও আচ্ছা, তোমার সাথে এই ছেলেগুলো কে? ওরা আমার বন্ধু, ওরা আপনার সাথে কিছু কথা বলতে আসছে। এই দেখো, তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভিতরে আসো, ছোপায় বৈশা বলো কি বলবা। আমি এতক্ষণে বুঝলাম ইনি সোনিয়া আপুর আব্বু। আমরা ভিতরে গিয়ে সোফায় বসলাম। তখন নিলয় বলল, আঙ্কেল, আমরা সোনিয়া আপুর সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমি ওর সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আঙ্কেল রাগ করবেন না, আমরা শুধু সোনিয়া আপুর সাথে 5 মিনিট কথা বলে চলে যাব। কিন্তু সোনিয়া তো এখানে থাকে না, ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। আঙ্কেল আপনি কি বলতে পারবেন সে এখন কোথায়? না, সেদিন আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে ভুল করেছিলাম। জানি না আমার মেয়েটা এখন কোথায় আছে। ও আচ্ছা, কান্না করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। সেই ভরসায় তো আজও বেঁচে আছি। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে আজ আসি। আল্লাহ হাফেজ। কিছু খেয়ে যাও তোমরা। আজ না আঙ্কেল, অন্য একদিন এসে খাবো। আজ একটা জরুরি কাজ আছে। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আচ্ছা বাবা, পরে আবার এক সময় এসো। আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত হাবিবের কথাটাই কি ঠিক হলো? আমি জানি তুই কি ভাবছিস, চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবেন। আচ্ছা, এই সব সময় তো ফ্যামিলি পাশে না থাকলে তো বন্ধুরা পাশে থাকে। চল তো দেখে সোনিয়া আপু তার কোনো বান্ধবীর সাথে যোগাযোগ রেখেছে কিনা। তুই ঠিক বলেছিস, চল। তারপর আমরা এক এক করে সোনিয়া আপুর সব বান্ধবীর বাসায় গিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। শেষে নিরাশ হয়ে বাসায় ফিরছি।
বাসায় আসার আগে এশার আজান পড়েছে, তাই মসজিদ থেকে নামাজ পড়েই বাসায় গেলাম। বাসায় গিয়ে মোবাইলটা পকেট থেকে বের করে দেখি তিথির নম্বর থেকে 50+ কল আসছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারি নাই, তাই ফোন ব্যাক করলাম। সাথে সাথে রিসিভ করে, এতক্ষণ কোথায় ছিলে আর ফোন ধরো নাই কেন? সরি, আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই রিসিভ করতে পারি নাই। আর আমি সোনিয়া আপুর সম্পর্কে জানতে গেছিলাম, কারণ একমাত্র সেই পারবে এই বিয়ে ভাঙতে। সত্যি? তা সোনিয়া আপুকে পেলে? না, তাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। ও আচ্ছা। খাবার খেয়েছো? তুমি? না, একটু পর খাবো। এই শোনো না, আমার খুব ভয় করছে। ভয় করো না, আল্লাহ যা আমাদের কপালে লিখে রেখেছে তাই হবে। তারপর তিথির সাথে আরও কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আসলে সারাদিন ঘুরে ঘুরে আর অতিরিক্ত টেনশন হলে আমি ঘুমিয়ে যাই। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ পড়ে আমি বেলকনিতে আমার রুমের বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসলাম। তারপর বাহিরের পরিবেশটা দেখতে লাগলাম। আমার রুমের বারান্দার সামনে একটা খোলা পরিবেশ, সেখানে কোনো বাড়িঘর নেই, কিছু গাছপালা আর লতাপাতার বাগানে ভরপুর, যা আমার মনটাকে একটু ভালো করে দিচ্ছে। কিছু সময়ের জন্য আমি আমার সব চিন্তা ভুলে সেগুলোই খেয়াল করে দেখছি। আসলে আমরা যত চিন্তা বা টেনশনে থাকি না কেন, একমাত্র প্রকৃতি পারে আমাদের সেসব চিন্তা দূর করে দিয়ে মনে শান্তি এনে দিতে। আমি এইগুলো ভাবছিলাম, তখনই আমার পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয় কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতে নিলয় যা বলল তা শুনে আমি কিছুটা শান্তি পেলাম। নিলয় বলল, বন্ধু, আমরা সবার কাছে সোনিয়া আপুর খোঁজ করেছি, কিন্তু মহিমা আপুর সোনিয়া আপুর বেস্ট ফ্রেন্ড, তার কাছে সোনিয়া আপুর ব্যাপারে জিজ্ঞেস করিনি, আর তার কাছে যাওয়াই হয় নাই, কারণ তার বাসা আমাদের এইখান থেকে অনেকটা দূরে, আর তার নাম্বার আমাদের কাছে নাই, তাই সোনিয়া আপুর ব্যাপারে জিজ্ঞেস করতে পারি নাই। তুই কি মহিমা আপুর বাসা চিনিস? আমি চিনি না, কিন্তু হাবিব চেনে, ও একবার মহিমা আপুদের বাসায় গিয়েছিল। তাহলে তো হয়ে গেল, চল এখনই, কোনো দেরি করা যাবে না, চল। আচ্ছা, সকাল 10টার দিকে তুই, আমি আর হাবিব যাব, তুই গাড়ি নিয়ে আসিস। আমি হাবিবকে বলবো যাতে ও রেডি হয়ে থাকে, আর তুই আমাকে আমাদের বাসার সামনে থেকে পিক করে নিস। ওকে? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিলয়ের সাথে কথা বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। ভালো লাগছিল না, তাই তিথিকে ফোন দিলাম। 2বার রিং হতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, আমার কলিজাটা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমার কলিজা টেনশনে আছে। টেনশন করো না, আল্লাহ যদি আমাদের একে অপরের জন্য তৈরি করে থাকে তাহলে অবশ্যই আমাদের মিল হবে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর তাছাড়া আমাদের ভালোবাসা সত্য হলে আমাদের মিল হবেই। খাবার খেয়েছো? না, একটু পর খাবো। তুমি? একটু পরে খাবো। এইভাবে তিথির সাথে 1 ঘন্টা কথা বলে ফোন রেখে খাবার খেয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে গাড়ি নিয়ে নিলয়দের বাসার মোড়ে থেকে নিলয়কে পিক করে নিলাম। তারপর হাবিবকেও পিক করে নিলাম। তারপর হাবিবের দেখানো পথ অনুসারে গাড়ি চালিয়ে চলে আসলাম মহিমা আপুদের বাসার সামনে। আস্তে আস্তে 30 মিনিট লেগেছে। একটা ফলের দোকান থেকে কিছু ফলমূল আসলে খালি হাতে যেতে কেমন যেন লাগছিল, তাই কিনে মহিমা আপুদের বাসায় চলে গেলাম। তারপর মহিমা আপু আমাদের দেখে অনেকটা চমকে গেলেন। তিনি আমাদের দেখে বললেন, আরে আরিয়ান, লিওন, হাবিব যে, তা তোমরা কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই মোটামুটি। তোমরা সোফায় বসো, আমি একটু চা বানিয়ে আনি। আমি ফলমূলগুলো মহিমা আপুকে দিয়ে বললাম, আপু চায়ের দরকার নেই, আমরা আপনার কাছ থেকে কিছু জানতে এইখানে আসছি। কি জানতে চাও? আপু, সোনিয়া আপু কোথায় আছে জানতে চাই। আমি এই ব্যাপারে কিছু জানলেও বলতে পারবো না, সরি। আপু প্লিজ এমনটা বলবেন না, অনেক আশা নিয়ে আসছি। আর তাছাড়া এই মুহূর্তে সোনিয়া আপু ছাড়া কেউ আমাকে হেল্প করতে পারবে না। আচ্ছা, আমি বলতে পারি, তবে তোমাদের বলতে হবে সোনিয়াকে তোমাদের এত কি প্রয়োজন। মহিমা আপুকে সব খুলে বললাম। তারপর বললাম, দেখুন আপু, আবির ভাই আরও একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছে, প্লিজ হেল্প। আচ্ছা, তুমি যেহেতু বললা, তাহলে আমি সোনিয়াকে বলে দেখি। আচ্ছা। আপু কিছুটা দূরে গিয়ে সোনিয়া আপুর সাথে কথা বলতে লাগলো। প্রায় 20 মিনিট কথা বলার পর মহিমা আপু এসে বলল, সোনিয়া তোমাদের সাথে দেখা করার জন্য রাজি হয়েছে। এখন বলো কখন যাবে? বিকাল 4টায়। আচ্ছা, তাহলে তোমরা দুপুরে খাবার আমার বাসায় খেয়ে যাও। যদিও খাবার খেতে চাইনি এখন, তবু তাদের এত জোরাজোরির জন্য খেতে হলো। বিকেল 4টায় আমরা গাড়িতে বসে আছি, আমি, মহিমা আপু, নিলয়, হাবিব। আমি মহিমা আপুর দেখানো রাস্তা মতো গাড়ি চালাচ্ছি। ও
আপনাদের তো বলা হয় নাই, সোনিয়া আপু এখন মহিমা আপুর এক খালার বাসায় থাকে। খালার কোনো মেয়ে নাই, তাই সোনিয়া আপু মহিমা আপুর খালার মেয়ের মতোই সেখানে আছে। আমরা প্রায় 15 মিনিট গাড়ি চালিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। সামনে একটা দোতলা বাড়ি, চারপাশে বাড়িঘর আছে কিন্তু কম। আমরা মহিমা আপুর সাথে সেই বাড়ির ভিতরে যেতে লাগলাম। সেখানে গিয়ে মহিমা আপু কলিং বেল দিল। 2 মিনিট পর সোনিয়া আপু এসে দরজা খুলে দিল। তারপর আমরা ভিতরে গিয়ে সোফার উপরে বসলাম, আর আমাদের সামনের সোফায় সোনিয়া আপু বসলো। তারপর বলল, তোমাদের কথা আমি শুনলাম, আমি রাজি আছি। এখন বলো কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি। আপনি আমাদের সাথে বিয়ে বাড়িতে গেলেই হবে, না হলে আরেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, মৃত্যু হবে একটি ভালোবাসার। আচ্ছা, আমি যাব। আমরা কথা বলছি তখনই একটা বাচ্চা ছেলে সোনিয়া আপুকে আম্মু আম্মু বলে ডেকে আমাদের কাছে এসে সোনিয়া আপুর কোলে বসে পড়ল। আবির ভাই আর সোনিয়া আপুর ছেলে। এটা আমার ছেলে। আপনার আর আবির ভাইয়ের? না, ও শুধু আমার ছেলে। আর তাছাড়া আবির তো ওকে জন্ম দেওয়ার আগেই মেরে ফেলতে চেয়েছিল। জানো, তোমরা আবিরকে অনেক ভালোবাসতাম, আমি বিশ্বাস করতাম, কিন্তু আবির আমার ভালোবাসার মূল্যটা দিল না। ও আমাকে ঠকিয়েছে। ওর জন্য আজ আমি আমার বাবা মায়ের কাছেও যেতে পারি না। তবুও আমি সুখে আছি আমার এই সন্তানটাকে নিয়ে। আপু কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, ওর নাম কি? ওর নাম রিয়ান। এই যে আমার ছোট আঙ্কেলটা, এদিকে আসো, আমার কোলে আসো। না, আমি তোমার কোলে যাব না। অনেকগুলো চকলেট দিব তোমায়, এখন আমার কোলে আসো। ও সাথে সাথেই আমার কোলে আসলো। আমি নিলয়কে বললাম, নিলয় বাহির থেকে কিছু চকলেট নিয়ে আয় তো। 10 মিনিট পর নিলয় চকলেট নিয়ে আসলো। আমি চকলেটগুলো রিয়ানের হাতে দিলাম। রিয়ান চকলেটগুলো নিল। তারপর রিয়ানকে কোল থেকে নামিয়ে, আচ্ছা আপু, আমরা এঙ্গেজমেন্টের দিন সকালে আপনাকে এসে নিয়ে যাব। আচ্ছা। তারপর আমরা সোনিয়া আপুকে বিদায় জানিয়ে সবাই নিজ নিজ বাসায় চলে আসলাম। এখন মনটা অনেক ভালো লাগছে। দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে আসলো। আমি, নিলয় আর হাবিব গিয়ে সোনিয়া আপুকে নিয়ে আসলাম। সাথে রিয়ানও আসছে। রিয়ানকে কিছু চকলেটও কিনে দিয়েছি, সেগুলো খাচ্ছে। খেতে গিয়ে ওর গালে মুখে চকলেট দিয়ে ভরিয়ে ফেলেছে, আর সোনিয়া আপু তা পরিষ্কার করে দিচ্ছে। বিকালে এঙ্গেজমেন্ট, তাই আমি তিথিকে আগেই বলে রেখেছি যে আমরা না আসা পর্যন্ত যাতে অনুষ্ঠান শুরু না হয়। আমরা বিকালে তিথিদের বাসায় গেলাম, সাথে সোনিয়া আপু, রিয়ান, হাবিব, নিলয়। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা ভিতরে চলে গেলাম, দেখি অনেক মানুষ আসছে। হঠাৎ তিথির আব্বু মাইকে অ্যানাউন্সমেন্ট করলো যে একটু পরে অনুষ্ঠান শুরু, মানে তিথিকে আবির ভাই রিং পরিয়ে দিবে, আর আবির ভাইকে তিথি রিং পরিয়ে দিবে। কথাটা শুনে খারাপ লাগলো। একটু পর তিথিকে আবির ভাই রিং পরাতে গেলে আমি বললাম, এই অনুষ্ঠান হবে না। কেন? আমি বলছি তাই, কারণ আমি আর তিথি একে অপরকে ভালোবাসি। এই বিয়ে হবে, এই বিয়ে কে আটকে রাখে আমি দেখব। আমি আটকাবো এই বিয়ে। এই মেয়ে কে তুমি? আমি কে সেটা আপনার গুণধর ছেলেকে জিজ্ঞেস করেন। সোনিয়া, তুমি এখানে কি করো? আর তোমার না বলছি অ্যাবর্শন করিয়ে নিতে, তোমার কোলে বাচ্চা কেন? কথাটা শোনা মাত্র আবির ভাইয়ের আম্মু আবির ভাইয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ছি, আমার লজ্জা হচ্ছে। তুই আমার ছেলে, তুই এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারি নাই। তারপর আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চলে আসছিস। তিথির আব্বু আম্মুকে এখন আমি কিভাবে মুখ দেখাবো বলো? ছি ছি, আবির তোকে তো আমি এই শিক্ষা দেয় নাই। সরি দুলাভাই, আমাদের ক্ষমা করবেন। আমি যে ঘরে এইরকম একটা জানোয়ারকে তৈরি করেছিলাম আমি বুঝতে পারিনি। আর এই যে মা, চলো আজ থেকে তুমি আমার বৌমা হিসেবে থাকবে। আবির মানুক আর না মানুক, তুমি আমাদের পরিবার সদস্য। ও যদি ওর ভুল বুঝতে পেরে কোনো দিন ক্ষমা চায় তবেই ওকে ক্ষমা করে ঘরে আনবো, তার আগে না। সাথে সাথেই আবির ভাই তার আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে। আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি আর এরকম অন্যায় করব না। ক্ষমা আমার কাছে না চেয়ে এই মেয়েটার কাছে চা। আমাকে ক্ষমা করে দাও সোনিয়া। আমার কিচ্ছু চাই না, শুধু এই সন্তানটাকে তার পিতৃ পরিচয় দিলেই হবে। আর ওদের সবার কাছে ক্ষমা চেতে হবে, বিশেষ করে আরিয়ান আর তিথির কাছে। আমাকে ক্ষমা করে দাও তিথি, আরিয়ান। আমি ক্ষমা করে দিলাম। আমি তোমাকে মেনে নেই কিংবা নাই নেই, কিন্তু আমার সন্তানকে আমি মেনে নিয়েছি। ওর এই মুখখানা দেখে আমি
আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো। আর আমি জানি তুমি এখনও আমায় ভালোবাসো, কিন্তু এখনও আমায় ক্ষমা করনি। আমি তোমার কাছে থেকে ক্ষমা করিয়ে নিব, আর তোমার আর রিয়ান এর কাছে একটা ভালো স্বামী ও একটা পিতা হওয়ার চেষ্টা করব। ওদের ভালোবাসা চলুক এইভাবে, কারণ ভালোবাসা অবিরাম, অন্তহীন। এখন দেখা যাক ওইদিকে কি হচ্ছে। আবিরের বাড়ির লোক চলে যাওয়ার পর তিথি এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান ও তিথিকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কানে কানে বললাম ভালোবাসি। তাই সমস্ত বাধা বিপত্তি দূর করে তোমার কাছে ছুটে আসছি, তোমায় ভালোবাসতে, তোমার সাথে পথ চলতে। এইভাবে পথ চলতে চাই তোমার সাথে। সারা জীবন থাকবে কি আমার পথ চলার সঙ্গী হয়ে? ভালোবাসি ওগো সুন্দরী রমণী, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। তখনই তিথির আব্বু বলল, আমি হেরে গেছি তোমাদের ভালোবাসার কাছে, জিতে গেছে তোমাদের ভালোবাসা। তিথিমা, তোর যাকে পছন্দ তার সাথে তোর বিয়ে হবে। আঙ্কেল, আব্বু আম্মুকে তো বলতে হবে। তোমার আব্বু আম্মুর নাম্বার দাও। আঙ্কেল আব্বু আম্মুর সাথে কথা বলল। 1 সপ্তাহ পরে আমার আর তিথির বিয়ে। আপনাদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। ভালোবাসা অবিরাম, অন্তহীন। সুখে থাকুক এরকম হাজারো ভালোবাসা। সুখে থাকুক সবার ভালোবাসার মানুষটি।